করতে পারবেন, বেশি বেশি কাজ করতে পারবেন, হ্যান্ড ক্যাশ টাকা কামাই করতে পারবেন। সো যদি বেশি বেশি টাকা কামাই করতে চান স্টুডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি বর্তমানে এইচএসসি পাস করে ফেলছেন অথবা এইচএসসিতে আসেন অথবা গ্র্যাজুয়েশন করে ফেলছেন, চিন্তা করতেছেন দেশের বাইরে যাবেন, ভালো একটা কান্ট্রিতে যাবেন স্টুডেন্ট বিষয়ে নিজের লাইফ সেটেল করার জন্য, কিন্তু বুঝতেছেন না কোন দেশে যাবেন এবং গেলে কত টাকা খরচ হয়। তো সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যদি জাপান আসতে চান এবং জাপান আসলে আপনার স্টুডেন্ট বিষয় এইচএসসি পরীক্ষার পরে কত টাকা টোটাল খরচ হবে, কী ধরনের ডকুমেন্ট জমা দিতে হবে, টোটাল প্রসেসিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু নিজে জব বিষয়ে আসছি, আমি স্টুডেন্ট বিষয়ে আসি নাই। তো আমার একই ভাই আসছে কলিগ, উনি স্টুডেন্ট বিষয়ের জন্য ট্রাই করছিল, ওনার কাছ থেকে আমি শুনবো এবং যেহেতু উনি প্র্যাকটিক্যালি করছে তো উনি আমার থেকে ভালো বলতে পারবে। তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে প্র্যাকটিক্যালি উনি কিভাবে কী ধরনের ডকুমেন্ট জমা দিছে, ট্যাক্সের কাগজ কি, তারপর ব্যাংকের যে স্টেটমেন্ট দেখাইতো এগুলো কি, ডিটেলস আকারে আপনাদের দেখাবো যেন আপনারা চাইলেই জাপান আসতে পারেন। এবং টোটাল কত টাকা লাগবে আপনার বাজেট সহ, শপিং খরচ সহ সকল খরচটা আমি বলে দিব যে আপনার জাপান আসতে গেলে কত টাকা লাগবে। তো তার আগে বলে নেই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার 91% মানুষ সাবস্ক্রাইবার করা না, এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলুন, অত্যন্ত খুশি হবে এবং ভিডিও করার জন্য ইন্সপিরেশন পাবো। তো তার আগে ওনার কাছে যাওয়ার আগে আমি বলে দিই আপনাদের কাছে যে আপনারা কেন জাপান আসবেন। ধরেন বাংলাদেশে এখন যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা এইচএসসি পাস করে ফেলছে বা গ্র্যাজুয়েশন করে ফেলছে, সবারই চিন্তা যে বাইরে চলে যাব, দেশের বাইরে যাব, যেখানেই যাব দেশের বাইরে যাব, বাংলাদেশে থাকবো না। কারণ কি, বাংলাদেশে আসলে জব মার্কেটও এরকম নাই, জব অপরচুনিটিও খুবই কম, থাকলেও যে পরিমাণ টাকা আর্নিংস আসে ফ্রেশার হিসেবে বা জব খোঁজার জন্য, এটার চেয়ে আসলে বাইরে চলে আসাটাই ভালো। আপনার লাইফও সেটেল হবে, তারপর আপনার প্রয়োজন অনুযায়ী যত টাকা আর্ন করা প্রয়োজন সেটাও করতে পারবেন। তো এটাতে গেলো একটা যে আপনি বাইরে আসার ইন্টারেস্ট প্রকাশ করতেছেন, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে সেটা বলবো, কিন্তু আপনি জাপান কেন আসবেন এবং আপনি চিন্তা করতেছেন যে কোন দেশে যাব, তো আমি বলবো আপনি জাপান আসেন। কেন বলবো সেটা জাপান আসলে আপনি যেটা হবে, বর্তমানে জাপান ওয়ার্ল্ডের মধ্যে 3 নাম্বার ছিল কিছুদিন আগেও, মেবি গত বছর, তো এখন খুব সম্ভবত 4 নাম্বারে আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের। 3 নাম্বারে আছে জার্মান। তো এই 4 নাম্বার ওয়ার্ল্ডের 4 নাম্বার কান্ট্রিতে আপনি কেন আসবেন, 1, 2, 3-এ কেন যাবেন না, জাপানে কেন আসবেন? জাপানে আসবেন এই জন্য, জাপানের যেই ইয়াং জেনারেশন কাজের দিকে ফোকাস কম এবং ওরা কাজটাকে খুব কম পছন্দ করে তুলনামূলক ওল্ড জেনারেশন। তো ওল্ড জেনারেশনের বিশাল একটা সংখ্যা, 60 বছরের বেশি হয়ে গেছে বয়স, যাদের কর্মক্ষমতা কমে গেছে। এই জন্য জাপানে বিশাল পরিমাণ একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, যেখানে নতুন নতুন লোক দরকার এবং আগামী 10 বছর জাপানে প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে। আপনি যদি জাপান কালচার মানায় নিতে পারেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন, আপনার জন্য এই মার্কেটে হিউজ একটা অপরচুনিটি আছে। তো এই জন্য আমি বলবো জাপান আসলে আপনি ইজিলি জব পাবেন এবং স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি যথেষ্ট পরিমাণ টাকা আর্ন করে ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন, নিজেও চলতে পারবেন যদি হার্ডওয়ার্ক মেন্টালিটি থাকে। তো চলেন আজকে আমরা জেনে নেই যে ভাই নিজে স্টুডেন্ট বিষয়ে প্রসেসিং করছে, কিভাবে করছে এবং কত টাকা লাগছিল। ঠিক আছে, তো কন্টিনিউ দেখতে থাকেন। তো যে ভাইয়ের কথা বলছিলাম, এই আলমগীর ভাই, ওনাকে আমার আগের অন্যান্য ভিডিও তো দেখছেন, উনি কিভাবে জাপান আসছে স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট খেয়ে, সেই ভিডিওটা দেখতে পারেন, আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। এবং আরও 2-1টা ভিডিওতে উনি ছিল, চাইলে ওইখানেও ওনাকে দেখে নিতে পারেন। তো আলমগীর ভাই, আপনাকে তো আমরা সবাই চিনি, যেহেতু আমার চ্যানেলে আপনার ভিডিও আছে। আপনি তো স্টুডেন্ট বিষয়ে ট্রাই করছিলেন, রাইট? আচ্ছা, তো স্টুডেন্ট বিষয়ে আপনি কিভাবে ট্রাই করছিলেন, প্রথম অবস্থায় কত টাকা জমা দিতে হয়েছিল একটু বলেন আমাদেরকে, বা কি কাগজটা ফার্স্ট লাগে? আসলে কাগজপত্র যারা এইচএসসির পর আসবে তাদের তো এইচএসসি এসএসসির মার্কশিট, সার্টিফিকেট এগুলো লাগবে। তারপর যদি পাসপোর্ট করা থাকে ভালো, পাসপোর্ট না করা থাকলে সমস্যা নেই প্রথম অবস্থায়, কারণ আপনি এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, অ্যাপ্লাই করা যায়, পাসপোর্ট লাগে না। আচ্ছা, তারপর এনআইডি কার্ড না থাকলেও সমস্যা নাই, জন্ম নিবন্ধন যেটা থাকে, বার্থ সার্টিফিকেট, সেটা দিয়ে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আমার সময় ছিল আর কি 2023 সালের কথা, আমি 2023-এ অ্যাপ্লাই করছি। এখন নিয়ম হয়তো বা কিছু চেঞ্জ করছে, কিন্তু মানে অ্যাপ্লাই করা যায়, এখনো করা যায়, হ্যাঁ অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, দেন তারপরে আসার পরে আমাদের প্রসেসিং বাবদ এটা এজেন্সি ভেদ করে, ঠিক আছে, এজেন্সি ভিন্ন।
কোন এজেন্সি 30-40 হাজার, সাধারণত এভারেজ লেভেল হচ্ছে 50,000। 50,000 টাকা প্রাইমারি লেভেলে নেয়। হয়। এই টাকাটা কি জন্য নেয়? এটা হচ্ছে প্রসেসিং বাবদ, কারণ সে এটা প্রসেসিং করবে, জাপানের জন্য আপনি অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এই প্রসেসিং বাবদ টাকাটা নেয়। আচ্ছা, তো এই প্রসেসিং বাবদ হচ্ছে 50,000 টাকা নিবে নাকি? যে উনি যে প্রসেসটা করে দিচ্ছে, অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, এটার খরচ নাকি? এর আগে ভাষা শেখার জন্য 15,000, 20,000 এজেন্সি বেদ করে দেয়। 15,000 এনাফ আমি মনে করি ভাষা শেখার জন্য। এটা আবার আলাদা কস্টিং? এটা আলাদা কোশ্চেন, ভাষা শিখতে হবে। আচ্ছা, তাইলে এটা কখনো রিটার্নেবল না। আচ্ছা, এটা তো নিজের প্রয়োজনই। প্রসেসিং যেটা ওইটাও স্টুডেন্ট ভিসা আসতে হলে মিনিমাম কোন লেভেল কমপ্লিট করতে হবে? N5 থাকতে হয়। মিনিমাম N5, তারপর হচ্ছে N5 করার জন্য 15,000 টাকা নিবে, তাই 50,000 নিবে সার্ভিসিং কোর্স। আচ্ছা, তাহলে 50 আর 15 কত হলো? 65,000 টাকা প্রাইমারি অবস্থায়। আচ্ছা, N4 কমপ্লিট করতে কতদিন লাগে? 3 মাস। 3 মাস। আচ্ছা, 3 মাসের মধ্যে N5 কমপ্লিট করলো এবং হচ্ছে 65,000 টাকা খরচ করলো, তারপর প্রসেসিং কি? তারপর প্রসেসিং হচ্ছে আপনার জন্য অ্যাপ্লাই করবে। যেই স্কুলে আপনি ভর্তি হতে যাচ্ছেন, সাপোজ টোকিও হলে টোকিওর কোনো যে কোনো একটা স্কুলে ভর্তি করার জন্য যা লাগবে ওইটা করবে প্রসেসিং। আর আপনি যদি বলেন না আমি টোকিওতে না অন্য শহরে হবে, তাও হবে। আচ্ছা, করলো, কিন্তু এটার যে ব্যাংক স্টেটমেন্ট লাগে না? হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি ধরেন নিজের না থাকে, বেশিরভাগই বাংলাদেশের কালচার নিজের অ্যাকাউন্ট থাকে না, কয়জন আর বড় লোক ভাই, কিন্তু তারপরেও আপনার দেখা যাচ্ছে যে নিজের, তারপর অনেকের থাকে, ধরেন 20% থাকে। 20% যাদের থাকে তারা কি করে ব্যাংক স্টেটমেন্ট, বাবা মা যারই হোক ব্যাংক স্টেটমেন্ট ওইটা শো করতে পারে, ঠিক আছে। যদি না থাকে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় আসলে, মানে ওই যে ব্যাংক থেকে লোনের মাধ্যমেই করবেন এটা, মানে আমার কাছে, কারণ আপনি জাপান আসবেন, ঠিক আছে, আপনি 10 লাখ 11 লাখ টাকা খরচ করতে পারবেন, ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকা উচিত, ঠিক আছে। যেটা হোক, ধরেন আমার নাই, আমি বুঝি না এগুলা, তাহলে তখন এজেন্সি এটার বাবদ চার্জ নিবে। কত টাকা নিতে পারে? এটা 30,000, আমার সময় 30,000 নিছিল, এখন হয়তো বা 50,000 বা 50,000 ধরেই আমি করি, তাহলে কত হইলো? 50 আর 65 কত হচ্ছে? 1,15,000। আর কি খরচ? তার প্রথম অবস্থায় এই খরচগুলোই হয়, ঠিক আছে, এটাতে অ্যাপ্লাই করতে। তারপর কেউ একজন জাপান আসলো, একদম টোটাল ওর কস্টিংটা কত লাগবে সেক্ষেত্রে? আর কি টাকা লাগে? এটা গাক্কুর উপর ডিপেন্ড করে আপনি কোথায় গেছেন। একটা এভারেজ ধরলাম, আমার ছিল এলিট, ঠিক আছে, ওইখানে 6,10,000 টাকার মতো লাগতো এক বছর টিউশন ফি 1 বছরের ছিল। 6,10,000, এটা 8,14,000 ইয়েন মেবি, ঠিক আছে, টাকার হিসাবে বলে। টাকা 6,10,000। তাহলে আমি যতটুকু জানি এটা এখন বাড়ছে, হ্যাঁ, এটা এখন 7 লাখের মতো হয়ে গেছে। হঠাৎ করে টিউশন ফি বাড়াইছে, 24-এ বাড়াইছে, এটা 23-এ বাড়াইছে, 23-এর শেষের দিকে বাড়াইছে, তো এখন এটা 7 লাখ টাকা। ধরেন আমরা 7 লাখ টাকাই ধরলাম টিউশন ফি, 1 বছরের টিউশন ফি, যেটা আপনি বাংলাদেশ থেকে দিয়ে আসবেন, হ্যাঁ। তো টিউশন ফি 7 লাখ, আর হচ্ছে ওইখানে গেল 1,15,000 ভাষা বাবদ, ব্যাংক স্টেটমেন্ট বাবদ। যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে এটা লাগবে না, 50,000 লাগবে না। তারপরেও আমি ধরে নিলাম অনেকের নাই, ওই 50,000 ইনক্লুড করে নিলাম, তাহলে হচ্ছে 8,15,000। আর কি খরচ আছে? ডরমিটরি থাকে অনেকের, ডরমিটরি অনেকে ওইখান থেকে বাংলাদেশ থেকে পে করে আসে আর কি 1 বছরের। এটা বাজেটে রাখতে হবে, কারণ আইসা তো আর আর্নিংস করবে না। আচ্ছা, ডরমিটরিটাও আমি বলে দিই, ডরমিটরিটা হচ্ছে এটা আপনার কলেজ বাই কলেজ ভেরি করে। তারপর আপনি মোটামুটি এটা ধরে রাখতে পারেন যে 2 লাখ টাকার মতো লাগবে 1 বছরে, ঠিক না? 1 বছরের ডরমিটরি কস্ট 2 লাখ টাকা আপনি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে হইলো 8,15,000। আর কি খরচ আছে? তারপর হচ্ছে সিইউ আসার পরে ট্যাক্সের কি জন্য চাই, যারা ট্যাক্স তো লিগ্যাল ট্যাক্স, তাদের তো কোনো সমস্যা নেই। যারা ট্যাক্স লিগ্যাল না, তারা সিস্টেমে এজেন্সি করে দেয়, ওটার জন্য একটা চার্জ। হ্যাঁ, ওটার জন্য 30,000 টাকার মতো চার্জ রাখে। 30,000 রাখে ট্যাক্স রিটার্ন দেখানোর জন্য? হ্যাঁ, ট্যাক্স কি মূলত ট্যাক্স? এটা হচ্ছে আপনার যেই ফাদার বা মা স্পন্সর, ওইটার জন্য আপনার কি করে সে, তো সে যদি কোনো কাজ করে তাহলে তো তার ট্যাক্স থাকবেই, তাই না? তো ওই ট্যাক্স পেপারটা দিতে হবে। আর যদি ওই ট্যাক্স পেপার না থাকে, এজেন্সিটা ম্যানেজ করে দেয়, ঠিক আছে। এটা এজেন্সির সাথে কথা বললে ওরা 30,000 টাকা নেয় নাকি? 30,000 টাকা নেয়। তাইলে গেল, যদিও এখন মানে ট্যাক্সেরটা হয়ে যায়, অনেকেই আগে থেকে সব প্রসেসিং করে রাখে। আচ্ছা, তো ধরেন 30,000 আমি ধরে নিলাম যে নতুন একবারে জানেও না, হ্যাঁ, তাহলে 10,15,000 আর হলো 30,000, এ হচ্ছে 10,15,000।
কত 45,000। হুম। আচ্ছা, আর কি খরচ আছে? সেটা হচ্ছে প্লেন খরচ, হাই প্লেনের টিকিটের খরচ, এয়ার টিকিট 60,000 ধরেন। 60,000, এটা আপ ডাউন হয়। তারপর ধরে নিলাম 60,000, হ্যাঁ, সেক্ষেত্রে হলো 10,75,000। হ্যাঁ। আর কি আছে? তারপরে আপনার ওই যেই এজেন্সি থেকে করবেন, হুম, ঠিক আছে, ওই এজেন্সি তো একটা কষ্ট রাখবে, তাই না? তো 50,000 না শুরুতে রাখলো সার্ভিস কস্ট? এটা তো সার্ভিসিং কস্ট, মানে আপনার প্রসেস করবে, ঠিক আছে। যদিও এত টাকা 50,000 টাকা যায় না, ঠিক আছে, কিন্তু তারা রাখে এটা, কারণ আপনি ওদের কাছে যে ওরা তো দায়বদ্ধ, আপনিও দায়বদ্ধ, দায়বদ্ধতা বোঝানোর জন্য টাকাটা রাখে। আর আচ্ছা, তাদের- তাহলে তারা তো ওদেরকে সব- কত দিতে হয় তাদের সাধারণত? সমুদ্র- এটাও এজেন্সি বাই এজেন্সি। ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে সার্ভিস 1.5 কস্ট লাখ, আর 2 হচ্ছে, লাখ, এরকম নেই। আচ্ছা আমি দুইটা মিলেই ধরে নিলাম 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা ধরলাম, ওই সার্ভিসিং চার্জ সহ ওই 50,000, আর হলো এজেন্সি নিল 1 লাখ। হ্যাঁ, না, 1 লাখ আসলে এটা হয় না, খুব রেয়ার নেয়, কিছু কিছু এজেন্সি নেয়, কিন্তু এটা রেয়ার। আপনি মিনিমাম আপনার 1.5 লাখ টাকা ধরতে হবে মিনিমাম, টোটাল ওরে 2 লাখ। বাবা, তাইলে হচ্ছে তাহলে 10 লাখ, ওইখানে কত ছিল? 10,45,000, হ্যাঁ, আর হলো এখানে 1.5 লাখ, আর সবচেয়ে 11 লাখ, হ্যাঁ। প্রায় 12,95,000। Dormitory- এই 11,95,000। ডরমিটরি ধরছেন? হ্যাঁ, ডরমিটরি dormitory সহ। ডরমিটরি ছাড়া তো আরো কম। আর তাছাড়া আপনি যদি কন্ট্যাক্ট করে ফেলেন, আমি এত কিছু বুঝি না, আমি আপনার সাপোজ একটা স্কুলে যাব, ঠিক আছে, ওই স্কুলে আপনি কত টাকা রাখবেন, ঠিক আছে, সাপোজ আমি একটা টোকিওর একটা স্কুলে আমি নিব ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য, আপনি কত টাকা রাখবেন কন্ট্যাক্ট করলে তখন একটু টাকাটা হয়ে যায়, যে আমি সব যা হোক, সব যা কাটবে সব এই টাকা থেকে কাটবে, 11 লাখ হোক 10 লাখ হোক, ওরা বুঝবে এটা। Overall একটা হ্যাঁ, কোনো হিডেন কস্ট থাকে আবার, যে না, না। পরবর্তীতে 10 লাখ না না কন্ট্যাক্ট না, করে? কন্ট্যাক্ট করলে তার কোনো হিডেন থাকে না। আপনি একবারে কন্ট্যাক্ট করবেন যে টিকিট সহ, বিমানের টিকিট সহ না বিমানের টিকিট ছাড়া। আচ্ছা, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে কি কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে? বিমানের টিকিট, বিমানের টিকিট, তারপর হচ্ছে যে তার কস্টটা কেমন পড়ে, যে একটা স্কুল সে তো আগে চুজ করবে, তাই না? কোন কোন বিষয়গুলো আমি বলি, যেমন হচ্ছে বিমানের টিকিট, ডরমিটরি কস্ট, ডরমিটরি কস্ট, তারপর হচ্ছে আপনার ওইখানে যাওয়ার পর, সাপোজ আমি একটা আমি হোক্কাইদো একটা স্কুল নিলাম, আমার যদি বললো 12 লাখ টাকা, আমি 12 লাখ টাকা মাইনে নিলাম, তাহলে তো আমার তো সমস্যা, তাই না? তো স্কুল বেঁধে যে আগে জানতে হবে যে ওই স্কুলটা কেমন কস্ট করতে পারে। হ্যাঁ, স্টেট বেদে হ্যাঁ, টোকিওতে এক খরচ, হ্যাঁ, হুক্কাইদো আরেক হোক্কাইদোর খরচ, খরচ, সেন্দাই এক খরচ, ওসাকাতে এক খরচ। এটা নিজে জাইনা নিতে হবে। এটা টোটালি, কারণ ভাই থাক অনেকে, যেহেতু জাপান তো হুট করে কেউ আসে পড়ে না, দেখবেন যার কেউই নাই, হ্যাঁ। কোনো পরিচিত কেউই নাই, সেক্ষেত্রে তারপর ইন্টারনেট আছে, ইউটিউব থেকে। হ্যাঁ, জানতে পারবে। আচ্ছা, খরচটা হতে পারে একবারে ডিরেক্ট, আবার বলতেছি সাধারণত এভারেজ খরচ হচ্ছে আপনার 11 লাখ টাকা লাগে। ঠিক কেউ আছে? স্টেপ নিলে মিনিমাম 11 লাখ ধরে রাখতে হ্যাঁ, হবে। 1.5 লাখ টাকা কমতেও পারে, 1.5 লাখ টাকা বাড়তেও পারে স্কুল থেকে, ঠিক আছে, এই খরচটা হয়। আচ্ছা, তার মানে ওনার কথা অনুযায়ী, মানে উনি যে হিসাব দিছে সেই হিসাব জন্য আমি যদি একদম সর্বোচ্চ ধরে রাখি আপনাদের কাছে, যে হচ্ছে আপনারা ধরে রাখতে পারেন 12 লাখ টাকা রাউন্ড ফিগার ধরে রাউন্ড রাখতে ফিগার, পারেন। হ্যাঁ, রাউন্ড ফিগার, কারণ আরো তো কষ্ট আছে, হ্যাঁ, শপিং টপিং হ্যাঁ, তো এগুলা 12 লাখ টাকার মধ্যে আশা করা যায় কভার করা যাবে করা যায়। সবকিছু মিলে। তো যাই হোক, আপনারা একটা ধারণা নিতে পারছেন যে স্টুডেন্টের আসলে কস্টিং কত যাবে। আলমগীর ভাই সুন্দর করে বুঝে বলছে আপনাদেরকে। তা আমি মনে করি 12 লাখ টাকার মতো একটা রাউন্ড ফিগার আপনি ধরতে হবে যদি স্টেপ নেন। তারপরও নামলে আপনি যখন কাজে নামবেন তখন একটু এদিক সেদিক হবে। তা আমার সাজেশন থাকবে যে আপনি বাংলাদেশ থেকে যদি মিনিমাম N3 স্টুডেন্ট বিষয় আসলো, মিনিমাম N3 বা N4 করে যদি আসেন, তাহলে বাংলাদেশে আপনার N4 বা N3 করতে আপনার কস্টিং যাবে সর্বোচ্চ 40 থেকে 50,000 টাকা, এর মধ্যে কাভার করতে পারবেন। কিন্তু জাপানের সেম ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনার কাছ থেকে নিবে 7 লাখ 8 লাখ ইয়েন, ঠিক আছে? তো এইখানে আসার পরে আপনি যখন দেখবেন যে লাইফ হয়ে গেছে যান্ত্রিক, আপনি কাজ খুঁজতেছেন, কাজ করতেছেন, ক্লাস করতেছেন, ফ্যামিলির সময় দিচ্ছেন, সব কিছু মিলে আপনার পড়ার যে একটা এনার্জি, এটা আপনার মধ্যে থাকবে না। তখন কি করবেন? রিটেক খাবেন, আবার পরীক্ষা দিবেন। যদিও এখানে আপনি ফেল করলেও উঠতে পারবেন, কিন্তু আপনার স্কিলের ল্যাঙ্গুয়েজ যে স্কিল, সেটা কিন্তু পুরোপুরি আপনি কাভার করতে পারবেন না, কারণ আপনার কাজ করতে হবে। তো এই জন্য বাংলাদেশ থেকে আপনার যথেষ্ট অলস সময় আছে, এবং যারা জাপানের জন্য প্রসেস করবেন এইচএসসির পরে যে ছোটো ভাইরা আছো, আপনারা হচ্ছে ধরেন যথেষ্ট সময় আছে, কোনো লাইফের কোনো প্যারাই নেই। গার্লফ্রেন্ডের প্যারা থাকলে এটা আলাদা হিসাব, কিন্তু লাইফে কোনো প্যারাই নেই, না টাকার টেনশন, না হচ্ছে খাওয়ার টেনশন, কোনো টেনশন নাই। টেনশন কি? জাপান আসতে হলে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো ল্যাঙ্গুয়েজ আপনি বাসায় শিখেন, বাসায় যথেষ্ট সময় আছে, আপনি চাইলেই শিখতে পারবেন। N3 N4 করা কোনো আহামরি ব্যাপার না, কিন্তু জাপান ঢুকে পড়লে তখন বুঝবেন যে এটার মর্মটা কি। আপনি কাছ থেকে এসে যখন টেবিলে বইতে হইব, তখন বুঝবেন যে বাংলাদেশে তো শালার আড্ডা দিছি, সময় নষ্ট করছি, তখন শিখতে হবে। তা আমার সাজেশন থাকবে, আপনি যদি N3 বা N4টা করে আসেন, মিনিমাম N3 করে আসেন, সেক্ষেত্রে জাপান আসার যথেষ্ট সময় পাবেন।
আপনি ওই সময়টা কাজ করতে পারবেন, বেশি বেশি কাজ করতে পারবেন, হ্যান্ড ক্যাশ টাকা কামাই করতে পারবেন। তো যদি বেশি বেশি টাকা কামাই করতে চান স্টুডেন্ট থাকা অবস্থায় বাংলাদেশ থেকে অলস সময় নষ্ট না করে N3 বা N4 করে আসেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। তখন আমার এই চ্যানেলের কথা মনে করবেন যে বেনিশমেন্ট শরীফ চ্যানেলের শরীফ ভাই বলছিল এই কথা। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। ভিডিওটা যদি আপনি ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখেন, ফেসবুকে দেখলে আমার পেজটা ফলো করেন, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা। তো এই হচ্ছে স্টুডেন্টের খরচ, ঠিক আছে। তো ঠিক আছে আলমগীর ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে আনছে আমারে, ভাই ইন্টারভিউ নিব, ঠিক আছে, এই দেখেন অবস্থা। আচ্ছা ঠিক আছে, ইন্টারভিউ নেন, ঠিক আছে। তারপরে ঘুরলাম, ভাই একটা সাইকেল কিনলো, সাইকেল কেনার পরে আমার আবার ডিউটি একটাই, ওনার আজকে বন্ধ, তো উনি তো ফাওয়া মজায় আছে, কিন্তু আমার তো গেল। আচ্ছা যাক আলমগীর ভাই, থ্যাংক ইউ আমাদের সময় দিচ্ছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদিও মানে আমার